হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন WBCS। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 25টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথম কোশ্চেন আমি যেটা রেখেছি সেটা হলো, হোয়াট ইজ দ্য SI ইউনিট অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। অর্থাৎ বলছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির SI ইউনিটটা কী। অপশন এ ভোল্ট, অপশন বি নিউটন পার কুলম্ব, অপশন সি ক্যান্ডেলা, অপশন ডি হার্জ। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হলো অপশন বি নিউটন পার কুলম্ব। অর্থাৎ যে পার কুলম্ব যে আধানে আর কি যতটা ইন্টেন্সিটি থাকছে, অর্থাৎ যতটা বল হচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আমরা জানি যে ভোল্ট হচ্ছে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়ালের ইউনিট, ক্যান্ডেলা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট এবং হার্জ হচ্ছে ফ্রিকোয়েন্সির ইউনিট, এবং নিউটন পার কুলম্ব হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইউনিট। এর পরের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ইলেকট্রোলাইসিস থেকে। হোয়াট ইজ ডিপোজিটেড অ্যাট ক্যাথোড ইফ ইলেকট্রোলাইসিস অফ মল্টেন সোডিয়াম ক্লোরাইড ইজ অকার্ড। অর্থাৎ বলছে যে যদি গলিত সোডিয়াম ক্লোরাইড এর যদি ইলেকট্রোলাইসিস হয় তাহলে ক্যাথোডে কি তৈরি হবে। আমরা জানি ইলেকট্রোলাইসিস করতে গেলে দুটো তড়িৎদ্বার লাগে, একটা হচ্ছে ক্যাথোড, একটা হচ্ছে অ্যানোড। এবং ক্যাথোডে ক্যাটায়ন যায়, ক্যাটায়ন যায় এবং অ্যানোডে যেটা যায় সেটা হচ্ছে অ্যানায়ন। তো এখানে বলছে যে মল্টেন সোডিয়াম ক্লোরাইড সেটা যদি ইলেকট্রোলাইসিস হয় তাহলে কি তৈরি হবে। অপশন এ অক্সিজেন, অপশন বি ক্লোরিন, অপশন সি সোডিয়াম মেটাল, অপশন ডি হাইড্রোজেন। তো তোমরা যারা ইলেকট্রোলাইসিসটা ভালো করে পড়েছো তারা নিশ্চয়ই এই কোশ্চেনটা খুব একটা টাফ বলে মনে হবে না। এটা হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট আনসার, সোডিয়াম মেটাল। সোডিয়াম মেটাল উইল বি ডিপোজিটেড অ্যাট ক্যাথোড। তার কারণটা কি, রিয়াকশন যেটা হয়ে থাকে সেটা হলো ক্যাথোডে সোডিয়াম প্লাস ক্যাটায়ন হিসেবে যায় এবং সেখানে সোডিয়াম মেটাল হিসেবে ইলেকট্রন, সোডিয়াম প্লাস আয়নটা একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম মেটালে পরিণত হয় এবং অ্যানোডে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ক্লোরিন গ্যাস তৈরি হয়। অ্যানোডে ক্লোরিন গ্যাস তৈরি হয় কিন্তু ক্যাথোডে সোডিয়াম তৈরি হয়। এখানে ভালো করে আরেকটা জিনিসের উপর লক্ষ্য করলে বোঝা যাবে, এখানে আমি মল্টেন সোডিয়াম ক্লোরাইড দিয়েছি, এখানে আমি কিন্তু অ্যাকুয়াস সোডিয়াম ক্লোরাইড দিইনি। অ্যাকুয়াস সোডিয়াম ক্লোরাইড যদি দিতাম তাহলে আমার কিন্তু আলাদা রিয়াকশান হতো, সেটা হচ্ছে অ্যানোডে আমার তৈরি হতো O2 এবং ক্যাথোডে আমার তৈরি হতো H2, যেটা হচ্ছে সেখানে জলের তড়িৎ বিশ্লেষণটা হতো এবং সোডিয়াম ক্লোরাইড সেখানে একটা জাস্ট ক্যাটালিস্ট, পজিটিভ ক্যাটালিস্ট বা এরকমভাবে কাজ করতো। তো এর পরের কোশ্চেনে আমরা চলে আসছি, সেটা হলো যে ফিজিক্স থেকে, এ বডি ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস অ্যান্ড দেন ফলস ব্যাক অন দ্য গ্রাউন্ড, ইটস পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। কখন একটা বডিকে যখন উপরের দিকে থ্রো করা হয় তখন এবং সেটা যখন আবার মাটিতে পড়ে তখন কোন সময়টাতে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে। অপশন এ অন দ্য গ্রাউন্ড, অপশন বি অ্যাট দ্য ম্যাক্সিমাম হাইট, অপশন সি ডিউরিং দ্য রিটার্ন জার্নি অ্যান্ড অপশন ডি বোথ অন দ্য গ্রাউন্ড অ্যাট দ্য ম্যাক্সিমাম হাইট। এটা আমাদের যে ফিজিক্সের চ্যাপ্টার থেকে পড়ানো হয়েছে সেখানকার থেকেই একটা কোশ্চেন। তো আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে কোনো একটা অবজেক্টকে যখন ভার্টিক্যালি আপওয়ার্ড ছোড়া হয় বা থ্রো করা হয় তখন এটা একটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত যায়, কারণ গ্র্যাভিটেশনাল যে ফোর্স বা গ্র্যাভিটেশনাল যে অ্যাট্রাকশনটা আছে সেটাকে ভেদ করে বল যখন উপরের দিকে ওঠে বা কোনো একটা অবজেক্ট যখন উপরের থেকে ওঠে তখন সেটা সম্পূর্ণ পরিমাণ শূন্যে হারিয়ে যায় না, সেটা নির্দিষ্ট একটা ম্যাক্সিমাম হাইট রিচ করার পর আবার গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য সেটা নিচের দিকে নেমে আসে। তো বলছি যে পোটেনশিয়াল এনার্জি কখন হাইয়েস্ট হবে। তো এখানে যেটা অপশন সঠিক উত্তর হবে সেটা হচ্ছে যে অপশন বি অ্যাট ম্যাক্সিমাম হাইট। কারণ কি, খুব লজিক্যালি চিন্তা করলে দেখা যাবে যে হাইট যেটা আছে সেটা হচ্ছে এইচ ম্যাক্স যেটা হচ্ছে, তো আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে হাইট যখন আমাদের ম্যাক্সিমাম থাকে তখন আমাদের পোটেনশিয়াল এনার্জি যেটা সেটা ইজ ইকুয়াল টু mgh, এটা আমরা সবাই জানি। তো হাইট যখন ম্যাক্সিমাম তার মানে পোটেনশিয়াল এনার্জিও তখন ম্যাক্সিমাম হয়। তো এটাই হচ্ছে আনসার, অপশন বি উইল বি দ্য রাইট আনসার, যেটা হচ্ছে অ্যাট ম্যাক্সিমাম হাইট পোটেনশিয়াল এনার্জি
ইজ ম্যাক্সিমাম, এবং ফর ইনফরমেশন কাইনেটিক এনার্জি ইজ জিরো। কাইনেটিক এনার্জি এখানে জিরো হয়, কারণ আমরা জানি যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে কি হয়, যখন হাইয়েস্ট ম্যাক্সিমাম পজিশনটাতে রিচ করে তখন ভি ইজ ইকুয়াল টু জিরো হয়, কারণ সেই সময়তে ওর গতি বেগ যেটা থাকে সেটা সম্পূর্ণ পরিমাণে শূন্য, তাহলে অবশ্যই কাইনেটিক এনার্জিও জিরো হবে। এর পরের কোশ্চেন হলো, অন রেইজিং দ্য টেম্পারেচার অফ দ্য মিডিয়াম ভেলোসিটি অফ লাইট। ভীষণ একটা ইন্টারেস্টিং কোশ্চেন। বলছে যে কোনো একটা মাধ্যমে টেম্পারেচার বাড়ার সাথে সাথে লাইটের ভেলোসিটি কীভাবে চেঞ্জ করে। তো অপশন এ ইনক্রিজেস, অপশন বি ডিক্রিজেস, অপশন সি রিমেন্স দ্য সেম, অপশন ডি সাডেনলি ডিক্রিজেস। তাহলে এখানে সঠিক উত্তর আমার কি হবে? এখানে সঠিক উত্তর আমার অবশ্যই কোনো হেজিটেশন ছাড়াই হবে অপশন সি, রিমেন্স দ্য সেম। তার কারণ কি, ভেলোসিটি অফ লাইটের সাথে মিডিয়ামের টেম্পারেচারের কোনো সম্পর্ক নেই। ইভেন লাইট সবসময় মনে রাখতে হবে যে কোনো জায়গা দিয়ে পাস করে, কিন্তু যেটা হচ্ছে কঠিন সলিড বস্তুর মধ্যে দিয়ে লাইট পাস করে না, এটা হচ্ছে একটা কথা, কিন্তু তার সাথে টেম্পারেচারের কোনো সম্পর্ক নেই। So there is no direct relation between temperature of the medium and the velocity of light. এরপর আমরা চলে আসছি, এটা একটুখানি এটা মোটামুটি কমন কোশ্চেন। হুইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ কম্পিউটার লিটারেসি ডে। তো কম্পিউটার লিটারেসি ডে হিসেবে কোন দিবসটাকে পালন করা হয়? 1 ডিসেম্বর, 8 মার্চ, 25 ডিসেম্বর নাকি 2 ডিসেম্বর? তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 2 ডিসেম্বর। ওয়ার্ল্ড এইডস ডে হচ্ছে 1 ডিসেম্বর, 8 মার্চ হচ্ছে নারী দিবস বা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, 25 ডিসেম্বর হচ্ছে গুড গভর্নেন্স ডে, এবং 2 ডিসেম্বর হচ্ছে কম্পিউটার লিটারেসি ডে। এর পরের কোশ্চেন চলে আসছি, এর পরের কোশ্চেনটা কেমিস্ট্রি থেকে। পরের কোশ্চেনটা হচ্ছে যে when lime juice is dropped on the baking soda, brisk effervescence takes place because the gas evolved is। বলছে বেকিং সোডাতে যদি লাইম জুস বা লেবুর রস দেওয়া হয় সেক্ষেত্রে একটা এফারভেসেন্স হয় আর কি। তো কোন গ্যাসটা ইভলভ করে? হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড না অল অফ দ্য অ্যাবভ? খুব ভালো করে, এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। তার কারণ হচ্ছে এটা খুব একটা কঠিন কোশ্চেন না, আমাদের জানতে হবে বেকিং সোডার সংকেতটা কি। বেকিং সোডার সংকেত হচ্ছে NaHCO3। সো NaCO3 দ্যাট মিনস সোডিয়াম বাইকার্বনেট। তার মানে হচ্ছে লাইম জুস যখন আমরা দেব তখন এই বাইকার্বনেট যে মূলকটা সেটা ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড এবং জল এইটাতে বিভাজিত হবে। তো তাহলে আমাদের যে এফারভেসেন্সটা তৈরি হয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের জন্য মূলত। তো এবং যেটা হয় যে কেক, পাউরুটি বা এই ধরনের জিনিসে যেখানে বেকিং সোডা দেওয়া হয় যার কারণে জিনিসটা ফুলে ওঠে, তো সেটা ডিউ টু কার্বন ডাই অক্সাইড। এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে। এর পরের কোশ্চেনটা হলো, এর পরের কোশ্চেনটা মোটামুটি কমন কোশ্চেন, সেটা হচ্ছে দ্য প্রসেস বাই হুইচ মিল্ক ইজ কনভার্টেড ইন্টু কার্ড। দুধ থেকে দইতে পরিণত হওয়ার যে প্রসেসটা সেটাকে আমরা কি বলে থাকি? এ পাস্টুরাইজেশন, বি ভার্নালাইজেশন, সি ফার্মেন্টেশন না ডি রেটিং? তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন বাই হুইচ ব্যাকটেরিয়া? সেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া সেটা হচ্ছে আমাদের দইকে দুধে পরিণত করতে সাহায্য করে, কারণ কথা হচ্ছে যে আমাদের যে দুধের যে প্রোটিনটা আছে সেই ল্যাক্টোজেন, সেটাকে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিডে পরিণত করতে সাহায্য করে। এর পরের কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান ইজ নট কন্টেন্ড ইন পোর্টল্যান্ড সিমেন্ট? পোর্টল্যান্ড সিমেন্টে কি থাকে না? সেটা হচ্ছে যে Ca3Al2O6, CaSiO5, Ca2SiO4, Ca3PO4 হোল 2। তো পোর্টল্যান্ড সিমেন্টে যেগুলো থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, সিলিকা, এগুলো থাকে, কিন্তু ফসফরাস থাকে না। ক্যালসিয়াম ফসফেট ইজ নট contained in Portland cement.
এর পরের কোশ্চেন ভীষণ ইন্টারেস্টিং এবং খুব জানার বিষয়, সেটা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কারেক্টলি ডিফাইন্স স্টেট অফ গ্লাস। গ্লাসের স্টেটকে কিভাবে ডিফাইন করা যাবে পারফেক্ট উপায়তে, সেটা হচ্ছে যে অপশন এ ক্রিস্টালাইন সলিড, অপশন বি সুপার কুলড লিকুইড, অপশন সি কনডেন্সড গ্যাস, না অপশন ডি লিকুইড ক্রিস্টাল। এইটা যারা জেনে থাকো তারা করতে পারবে, এবং যদি ইনফরমেশনটা না জানা থাকে তাহলে গ্লাসকে আপেক্ষিকভাবে কিন্তু মনে হবে যে সলিড। গ্লাসকে আপেক্ষিকভাবে সলিড মনে হলেও সেটা কিন্তু লিকুইড ক্রিস্টালের মধ্যে পড়ছে। ক্রিস্টাল অর্থাৎ কি, যার একটা সুষম জ্যামিতিক আকার আছে, কিন্তু এটা হচ্ছে লিকুইড। সো গ্লাস ইজ অ্যাকচুয়ালি ডিফাইন্ড অ্যাজ লিকুইড ক্রিস্টাল, এবং এটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস, কারণ যে কোনো একটা গ্লাসের যে আর কি লেয়ারগুলো সেগুলো আসলে বলা হচ্ছে যে লিকুইড ক্রিস্টাল। এবং এখানে আরেকটাও ভীষণ ইম্পর্ট্যান্ট এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে কন্টামিনেটেড গ্লাস। কন্টামিনেটেড গ্লাস বাই মেটাল ইম্পিউরিটিস আর কালারফুল। অর্থাৎ আমি কী বলার চেষ্টা করছি, যেমন কোবাল্ট মেটালটা যদি গ্লাসের মধ্যে মেশানো থাকে খুবই কম পরিমাণে ইম্পিউরিটিস হিসেবে, তাহলে সেটা নীল বা ব্লু গ্লাস হয়। এরকমভাবে প্রচুর অনেক কিছু আছে, যেমন কপার মেশালে সেটা সবুজ রঙের গ্লাস হয়। মানে এই ধরনের ফর ইনফরমেশন আমি জাস্ট এখানে অ্যাড করেছি। এর পরের কোশ্চেনটা হলো, আ বি স্টিং লিভস অ্যান অ্যাসিড হুইচ কজেস পেন অ্যান্ড ইরিটেশন, দ্য ইনজেক্টেড অ্যাসিড ইজ। অর্থাৎ মৌমাছি কামড় দিলে একটা অ্যাসিড ছেড়ে যায়, সেই যেটা আর কি আমাদের ইরিটেশনের জন্য দায়ী মেনলি। তো সেই অ্যাসিড যেটা বীজ বা মৌমাছি ছাড়ে সেটা আসলে কি? অ্যাসিটিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, না মিথানোইক অ্যাসিড? এবার সালফুরিক অ্যাসিড তো কোনো মতেই হবে না, এটা জৈব অ্যাসিড নয়। যদাবি HClও একটা ইনঅর্গ্যানিক অ্যাসিড, কিন্তু সেটা আমাদের পাকস্থলীতে থাকে। এরপর হচ্ছে এইগুলো সব হচ্ছে একটা জৈব অ্যাসিড। এরপর যদি আমরা আসি অ্যাসিডিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, মিথানোইক অ্যাসিডের মধ্যে, তাহলে ফর্মিক অ্যাসিড যেটাকে বলা হয়, ফর্মিক অ্যাসিড অর্থাৎ মিথানোইক অ্যাসিড, এই মিথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড আমরা যদি বলি, তাহলে সেইটাই হচ্ছে যে মৌমাছি ছেড়ে যায়, মানে মৌমাছি কামড়ের সময়তে এই অ্যাসিডটাই ইনজেক্ট করে। এর পরের কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ জিওলাইট? জিওলাইটটা কি? অপশন এ হাইড্রেটেড সিট্রিক অক্সাইড, অপশন বি হাইড্রেটেড সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, অপশন সি হাইড্রেটেড সোডিয়াম অ্যালুমিনিয়াম কার্বনেট, অপশন ডি সোডিয়াম টেট্রাবোরেট। এখানে এটা জাস্ট মনে রাখার বিষয়, অপশন বি উইল বি দ্য রাইট আনসার, যেটা হচ্ছে হাইড্রেটেড সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট ইজ জিওলাইট। এর পরের কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিংও, সেটা হচ্ছে অ্যাডিশন অফ ইথিলিন ডাইব্রোমাইড টু পেট্রোল। বলছে পেট্রোলে ইথিলিন ডাইব্রোমাইড কেন অ্যাড করা হয়? অপশন এ ইনক্রিজেস দ্য অকটেন নাম্বার অফ ফুয়েল। অকটেন নাম্বার বলতে আমরা কি বুঝি, যে কতগুলো কার্বন CH2 আর কি রয়েছে। হেল্পস, অপশন বি হেল্পস এলিমিনেশন অফ lead oxide, অপশন সি রিমুভস দ্য সিলভার কম্পাউন্ড ইন পেট্রোল, অপশন ডি সার্ভস অ্যাজ এ সাবস্টিটিউট অফ টেট্রাইথাইল লেড। এইখানে একটা ছোট্ট ইন্টারেস্টিং কেমিস্ট্রি আছে, সেটা হচ্ছে যে আমরা জানি টেট্রাইথাইল লেড, এই টেট্রাইথাইল লেডটাকে কেন ইউজ করা হয়, যে ইঞ্জিনের ঝাঁকুনি কমানোর জন্য টেট্রাইথাইল লেডকে ইউজ করা হয়। এবার টেট্রাইথাইল লেড যখন বার্ন হতে থাকে তখন যেটা তৈরি হয়, তো আমরা যেটা বলছিলাম যে টেট্রাইথাইল লেড ইউজ করা হয় অ্যাজ ঝাঁকুনি কমানোর জন্য। তো এবার যখন টেট্রাইথাইল লেডটা বার্ন হয় তখন আমাদের যেটা ফর্ম হয় সেটা হচ্ছে লেড অক্সাইড। এই লেড অক্সাইড জিনিসটা একটা নন ভোলাটাইল সাবস্টেন্স, এবং এই নন ভোলাটাইল সাবস্টেন্স হওয়ার জন্য এটা খুব প্রবলেমেটিক একটা ব্যাপার। তো ইথিলিন ডাইব্রোমাইড যখন গ্যাসোলিনের সাথে অ্যাড করা হয় তখন এই ইথিলিন ডাইব্রোমাইড অ্যাকচুয়ালি এই PbO2 বা লেড অক্সাইডের সাথে বিক্রিয়া করে সেটা লেড ব্রোমাইড বা PbBr2 তৈরি করে, যেটা একটা ভোলাটাইল সাবস্টেন্স এবং যেটা কিনা বেরিয়ে যেতে মানে তাড়াতাড়ি পারে।
তো এর ফলে কি হয়, আমাদের যে লেড অক্সাইড যে জিনিসটা রয়েছে সেটা এলিমিনেশনটা ইথিলিন ডাইব্রোমাইডের সাহায্যে খুব ভালোভাবে হয়ে যায়। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে হেল্পস ইন এলিমিনেশন অফ লেড অক্সাইড, এটা হবে সঠিক উত্তর। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার এবং এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে। এরপরের কোশ্চেন হলো ইনসুলিন ওয়াজ ইনভেন্টেড বাই, ইনসুলিন কে আবিষ্কার করেছে কৃত্রিম ভাবে আর কি, সেটা হচ্ছে যে অপশন এ ব্যান্টিং অ্যান্ড বেস্ট, অপশন বি হপকিন্স, অপশন সি ডেভার এবং অপশন ডি রবার্ট কক। তো এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ ব্যান্টিং অ্যান্ড বেস্ট হচ্ছে ইনসুলিন ইনভেন্ট করেছে। হপকিন্স ভিটামিনস আবিষ্কার করেছে, ডেভার যেটা হচ্ছে ফ্লাস্ক আবিষ্কার করেছে বা তৈরি করেছে আর কি প্রথমবার ইনোভেট করেছে, রবার্ট কক কোষ আবিষ্কার করেছে। এরপর প্রশ্নটা হলো ডেন্টাল ফর্মুলা অফ চিলড্রেন, অর্থাৎ আমরা বলছি যে শিশুদের ডেন্টাল ফর্মুলাটা কি। অপশন এ 2102, অপশন বি 2123, অপশন সি 2120, অপশন ডি 2012। এখানে সঠিক উত্তর কি হবে? এই অপশন বি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে অ্যাডাল্ট যে ডেন্টাল ফর্মুলা আর কি 2103, এটা হচ্ছে আমাদের অ্যাডাল্টদের ডেন্টাল ফর্মুলা। কিন্তু ডেন্টাল ফর্মুলা অফ চিলড্রেন কি হবে? এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন সি 2120, অর্থাৎ কিনা আমাদের যেটা বলছে যে 2 ইনসাইজার, এখানে একটুখানি ইয়ে হয়েছে, এটা 2 ইনসাইজার 1 ক্যানাইন এবং 2 মোলার টিথ। এই 2 মোলার টিথটাই পরবর্তীকালে আমাদের প্রিমোলার টিথে হয় এবং আরও 3টে মোলার টিথ তৈরি হয় আর কি। এটা হচ্ছে যে ডেন্টাল ফর্মুলা অফ চিলড্রেন। এর পরের কোশ্চেনে হচ্ছে যে দ্য ডেভিল ফিশ ইজ দ্য নেম অফ, ডেভিল ফিশ কার নাম? অপশন এ পাইলা, অপশন বি সেপিয়া, অপশন সি টেরেডো না অপশন ডি অক্টোপাস। এখানে সেরকম মনে রাখার মতোই খালি বিষয়, সেটা হচ্ছে যে অপশন ডি অক্টোপাস, এখানে বোঝার মতো কিছু নেই। এরপর হচ্ছে যে হু প্রপাউন্ডেড দ্য থিওরি অফ জাম্পিং জিন। জাম্পিং জিন বলতে আমরা মানে কি মানে যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে আমরা জানি যে ডিএনএ হচ্ছে বংশগতির ধারক এবং বাহক, এবং এই ডিএনএ যেটা হচ্ছে যে একটা ক্রোমোজোমের মধ্যে থাকা যে মানে ডিএনএ সেটা ঠিক যে ওয়েতে সাজানো থাকে সেই অনুযায়ী আমাদের যে বৈশিষ্ট্যগুলো হয় জিনের, সেই বৈশিষ্ট্যগুলো থাকে। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো একটা হঠাৎ কোনো কারণবশত সেটার কিছু জিনোমে এমন কিছু মানে ওলট পালট হয় বা জিনিসটা একটা চেঞ্জ হয়, সেটাকে বলা হচ্ছে জাম্পিং জিন। তো এটা কে প্রপাউন্ড করেছে এই থিওরিটা? সেটা হচ্ছে যে জি.জে মেন্ডেল, থমাস হান্ট, বারবারা ম্যাকক্লিনটন আর নাকি হার্টস। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন সি বারবারা ম্যাকক্লিনটক। এটা হচ্ছে ইনি হলো যে থিওরি অফ জাম্পিং জিনের প্রবক্তা। গ্রেগার জন মেন্ডেল যে আছে তাকে আমরা বংশগতির জনক বলে থাকি। তো এরকম টাইপের কিছু ইনফরমেশন। এরপর হচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ ট্রু ফ্রুট। এটাও ভীষণ কমন একটা কোশ্চেন, ট্রু ফ্রুট নয় কোনটা? সেটা হচ্ছে অ্যাপেল, ডেট, গ্রেপ না প্লাম। তো এখানে যেটা সঠিক উত্তর সেটা হলো অ্যাপেল। অ্যাপেল ট্রু ফ্রুট না। এবার তাহলে কোশ্চেন আছে ট্রু ফ্রুট জিনিসটা কি? ট্রু ফ্রুট জিনিসটা হলো যে সমস্ত ফ্রুট ফ্লাওয়ারের ওভারি থেকে ফার্টিলাইজেশনের মাধ্যমে জাইগোট ফর্মেশনের মাধ্যমে তৈরি হয়, সেই সমস্ত ফ্রুটকে আমরা ট্রু ফ্রুট বলে থাকি। যেরকম হচ্ছে আম, জাম ইত্যাদি ইত্যাদি। এরা সিম্পল ওয়েতে জাইগোট ফর্মেশন হয়, ফার্টিলাইজেশন হয় ওভারির মানে ফ্লাওয়ারের ওভারির, তারপর ফ্রুটটা তৈরি হয়। কিন্তু ফলস ফ্রুট কাদের বলা হয়? তার মানে হচ্ছে যারা এই উপায়তে ফ্রুটটা তৈরি হচ্ছে না, তাদের হচ্ছে যে থ্যালামাস বা এই ধরনের জায়গাগুলো থেকে যদি ফ্রুট ফর্ম হয় তাহলে সেগুলোকে ফলস ফ্রুট বলা হয়। এবং অ্যাপেল, জ্যাকফ্রুট, পিয়ার এই ধরনের যে সমস্ত ফ্রুটস আছে দে আর কল্ড ফলস ফ্রুটস, কারণ তাদের যে ফর্মেশনটা সেটা ঠিক মানে এই পদ্ধতিতে হয় না। এর পরের কোশ্চেনটা হলো এডিবল পার্ট অফ কোকোনাট। কোকোনাটের এডিবল পার্ট কোনটা? সেটা হচ্ছে অপশন এ মেসোকার্প, অপশন বি এন্ডোস্পার্ম, অপশন সি থ্যালামাস না অপশন ডি পেরিকার্প।
এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, এন্ডোস্পার্ম। কোকোনাটের এডিবল পার্ট হচ্ছে এন্ডোস্পার্ম। এর পরের কোশ্চেন আমরা চলে আসছি, সেটা হচ্ছে হুইচ কম্পাউন্ড ইজ ইউজড অ্যাজ রকেট ফুয়েল। রকেট ফুয়েল হিসেবে আমাদের কি ব্যবহার করা হয়? পলিবিউটাডাইন, N2H4, N3H না বোথ A অ্যান্ড B? এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে N2H4। N2H4কে রকেট ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া লিকুইড হাইড্রোজেনকেও রকেট ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়, কারণ এদের ক্যালোরিফিক ভ্যালু সেটা খুব বেশি, এবং ক্যালোরিফিক ভ্যালুর যে ইউনিট সেটা কি কিলো ক্যালোরি পার কেজি। এরপর আমরা চলে আসছি বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সল্ট ডিজলভ ইন অ্যাকুয়াস অ্যামোনিয়া। অ্যাকুয়াস অ্যামোনিয়াতে কোন সল্ট ডিজলভ হয়? সেটা হচ্ছে অপশন এ PbCl2, অপশন বি CuOH2, অপশন সি AgI, অপশন ডি AlOH3। তো এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে AgI, অপশন সি উইল বি দ্য রাইট আনসার। কেন কি এজি যে সল্টগুলো হয় সেগুলো সবকটাই মোটামুটি, মানে সবকটা বলতে যে সিলভার হ্যালাইড যে সল্টগুলো সেগুলো সবই অ্যাকুয়াস অ্যামোনিয়াতে ডিজলভ হয়। ফর ইনফরমেশন, যেটাকে বলা হচ্ছে যে AgCl অ্যামোনিয়াতে ডিজলভ করে তার মধ্যে NaOH অ্যাড করলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে টোলেন্স রিয়েজেন্টটা থেকেও কোশ্চেন আসে। এবং এই টোলেন্স রিয়েজেন্ট যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের অ্যালডিহাইড যেটা CHO, সেই অ্যালডিহাইড আছে কিনা কোনো নমুনাতে সেটা পরীক্ষার জন্য টোলেন্স রিয়েজেন্টটা ব্যবহার করা হয়। এরপর কোশ্চেনটা হচ্ছে দ্য নাম্বার অফ সুনামিজ আর হাইয়েস্ট ইন। সুনামির নাম্বার কোথায় সব থেকে বেশি পরিলক্ষিত হয়? আটলান্টিক ওশান, প্যাসিফিক ওশান, ইন্ডিয়ান ওশান না বে অফ বেঙ্গল? এটা হচ্ছে সঠিক উত্তর অপশন বি, প্যাসিফিক ওশান। কারণ যেটাকে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় মেঘলা আগ্নেয়গিরির বলয় তৈরি হয়, মানে এটা হয় সুনামি, সেই জন্য সব থেকে বেশি হয়। তো প্যাসিফিক রিজিয়নে সব থেকে বেশি সুনামি দেখা যায়। এর পরের কোশ্চেন হচ্ছে যে ইন নিউক্লিয়ার রিয়াকশন দেয়ার ইজ কনজারভেশন অফ। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো যে নিউক্লিয়ার রিয়াকশনে আমাদের কি কি কনজারভেশন হয়? এনার্জি অনলি, মোমেন্টাম অনলি, মাস এনার্জি অ্যান্ড মোমেন্টাম না মাস অনলি? এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, মাস এনার্জি মোমেন্টাম। এই তিনটেই কিন্তু আমাদের কনজার্ভ হয়, এবং যেটা হয় সেটা হচ্ছে যে এই যে বিশাল পরিমাণে একটা শক্তি রিলিজ হয় নিউক্লিয়ার ফিউশনে হোক বা নিউক্লিয়ার ফিশনে হোক, সবই কিন্তু আমাদের মাস এনার্জি এবং মোমেন্টাম কনজারভেশন থিওরি অনুযায়ী হয়। মানে কোনো কিছুই এমন না যে কিছু একটা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। এর পরের কোশ্চেন হচ্ছে দ্য ফ্লেভার অফ অ্যাপেল ইজ মেনলি ডিউ টু হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং। আপেলের যে ফ্লেভারটা থাকে সেটা কে দায়ী আর কি? অপশন এ ফরম্যালিন, অপশন বি বেনজিন, অপশন সি ইথানল না অপশন ডি বেনজালডিহাইড? এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে যে ইথানল, অর্থাৎ ইথাইল অ্যালকোহল যেটা C2H5OH, এটা আমাদের অ্যাপেলের ফ্লেভারের জন্য দায়ী কম্পোনেন্ট। আজকের ভিডিওর শেষ কোশ্চেন সেটা হচ্ছে এমআরআই স্ট্যান্ডস ফর। এমআরআই এর ফুল ফর্মটা কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ম্যাগনেটিক রিফ্লেকশন ইমেজিং, মেশিন রিডেবল ইমেজিং না মেকানিক্যাল রিডিং ইমেজিং? তো এটা হচ্ছে যে অপশন এ, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এটা আমাদের এমআরআই মেডিকেল যে ফিল্ড সেটাতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো এই ছিল আজকের 25টা কোশ্চেন। আশা করি তোমাদের হেল্প হবে এই কোশ্চেন আনসারগুলো দেখে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।